পরেশ একজন লেখক, খুব ভালোই গল্প লিখে সে। বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন থেকে গল্প সংগ্রহ করে তা ফুটিয়ে তোলে। নন্দীগ্রামে এক আত্মীয়ের লাশ দাফন করার সময় করিম মিয়ার সাথে পরিচিত হয় পরেশ। তোমারে তো চিনলাম না বাবা, এই গ্রামে নতুন নাকি? পরেশ একটু মুচকি হেসে বলল, না চাচা, আমি এই গ্রামে নতুন না। এর আগে অনেকবার এসেছি। কাল যে মহেশবাবুর ছেলে মারা গেল, তাদের বাড়িতে উঠেছি। মহেশবাবু এই গ্রামের নামি দামি গুণী লোক। পুরো গ্রামের লোক তাকে এক নামেই চেনে। তো বাবা, কাজকর্ম কিছু করো নাকি? হ্যাঁ চাচা, এই একটু লেখাজোখা করি আর কি। বিভিন্ন গ্রাম থেকে গল্প সংগ্রহ করি, বিভিন্ন ভূতের গল্প সংগ্রহ করে ভৌতিক মিরর ইউটিউব চ্যানেলে প্রকাশ করি। তো চাচা, আপনাকে তো চিনলাম না, আপনি কি কাজ করেন? আমি আর কি কাজ করব বাবা, এই লাশের সাথেই উঠো বসা আমার। মৃত মানুষের জন্য কবর খোঁড়া, দাফনের কাজ সমাধা করা, এসব কাজই গত 10 বছর ধরে করে করে আমি হয়রান। তবে বাবা, তুমি যে সমস্ত গল্পের জন্য পেরেশান হচ্ছ, সে ধরনের ঘটনা তো আমার জীবনের নিত্য নৈমিত্তিক ব্যাপার। কথার মাঝে পরেশ করিম মিয়ার মুখ থেকে বেশ কিছু কাহিনী শুনে নেয়। আসার সময় পরেশ তার মোবাইল নাম্বারটি করিম মিয়াকে দিয়ে আসে এবং প্রয়োজনে যোগাযোগ করতে বলে। এর মাঝে কেটে যায় অনেকগুলো দিন। করিম মিয়ার কথা প্রায় ভুলেই গিয়েছিল পরেশ। হঠাৎ গতকাল এক অচেনা নম্বর থেকে কল আসে পরেশের ফোনে। করিম মিয়ার ফোন। তার চেয়ে বড় কথা, তিনি তার জীবনে ঘটে যাওয়া সব থেকে ভয়ঙ্কর ঘটনাটি বলতে চান পরেশকে। এই ঘটনাটি কাউকে না বলে তিনি যেন শান্তিই পাচ্ছেন না। তাছাড়া অন্য কেউ এই ঘটনা বিশ্বাসও করবে না, তাই তিনি পরেশকেই বলতে চান। করিম মিয়ার কথা মতে যে কবরস্থানে তিনি এই ঘটনার শিকার হয়েছিলেন, সেখানে দাঁড়িয়েই তিনি কাহিনীটা বলতে চান। আর সময়টাও রাতে হলে তার জন্য ভালো হয়। পরেশ তাতেই রাজি হয়ে পড়ে। ঘটনাটি শোনার জন্য পরেশ অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছিল, তাই সে করিম মিয়ার আগেই সেখানে পৌঁছে যায়। কবরস্থানের একটু সামনে গিয়ে দাঁড়ালো সে। বেশ রাত, আর জায়গাটাও নির্জন, তাই একটু অস্বস্তিও হচ্ছিল তার। যদিও সেসবে পাত্তা দিচ্ছিল না পরেশ, কিন্তু তারপর ধীরে পায়ে কারো একজনের এগিয়ে আসার শব্দ পেল পরেশ। করিম মিয়া বেশ ধীর পায়ে এগিয়ে আসছিল। কাছে এসে বলল, একটু দেরি কইরা ফেললাম, আর বেশি দেরি করুন যাইব না, চলো। এই বলে পরেশকে নিয়ে কবরস্থানের একটু সামনে বসার মতো একটা জায়গায় বসে পড়ল তারা। কোনো রকম ভূমিকা ছাড়াই সে তার কাহিনী শুরু করলো। সেই দিন ছিল পূর্ণিমা রাত। চাঁদের পূর্ণ আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি আর আমার প্রতিদিনের সঙ্গী জহির মিলে একটা কবরে বেড়া লাগানোর কাজ শেষ করে বাসার দিকে রওনা হচ্ছিলাম। কবরস্থানের গেটের কাছে এসে দেখলাম দুজন লোক দাঁড়িয়ে আছে। তাদের পরনে সাদা পাঞ্জাবি, মুখে শুভ্র দাড়ি, তাদের হাতে একটা লাশ কাফনে মুড়িয়ে রাখা। দেখে বুঝলাম কোনো বাচ্চার লাশ হবে বোধহয়। বাচ্চার লাশ দাফন করতে হবে। লাশ দাফনের আগে স্থানীয় হুজুরের কাছ থেকে অনুমতি নিতে হয়। আপনারা একটু দাঁড়ান, হুজুরের বাসায় তো নিকটেই, আসতে বেশি দেরি হবে না। তাকে বরং ডেকে নিয়ে আসি।
আমি আর জহির হুজুরের বাসার দিকেই হাঁটা দিলাম। যাওয়ার সময় দেখেছিলাম লোক দুটি গেটের সামনে দাঁড়িয়ে। হুজুর, বাড়ি আছেন নাকি? একটু দরকার ছিল যে। কি ব্যাপার করিম ভাই, এত রাতে? দুজন লোক একটা বাচ্চার লাশ নিয়ে এসেছে, দাফন করবে বলছে। আপনার অনুমতি ছাড়া তো আর দাফন করা যায় না, তাই আপনাকে নিতে আসলাম। ও, এই ব্যাপার। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। লোকগুলোর সাথে আমি কথা বলবো। আমার কাছে ব্যাপারটা একটু সুবিধার মনে হলো না। মনের মধ্যে কেমন যেন একটা করতেছিল। তাই হুজুরের সাথে একসাথে যাব বললেই ঠিক করি। কিন্তু হুজুর বের হতে একটু দেরি হওয়ায় আমরা কবরস্থানের দিকে হাঁটা ধরলাম। রাত তখন আরেকটু গভীর। চারপাশে চাঁদের আলোয় ভিন্ন অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে। কবরস্থানের গেটের সামনে এসে দাঁড়ালাম, কিন্তু সেই লোকগুলোরে কোথাও দেখতে পেলাম না। একটু অবাক হলাম। জহির গেট খুলে কবরস্থানের ভিতরে ঢুকলো, আমি বাইরেই তাদেরকে খুঁজতে থাকলাম। তাদের তো ভেতরে ঢোকার কথা নয়। অনেক খুঁজেও না পেয়ে ধীর পায়ে কবরস্থানের ভেতরে ঢুকলাম। হঠাৎ একটা চিৎকার কানে আসলো। বুঝতে দেরি হলো না, এটা জহিরের আওয়াজ। দৌড়ে গেলাম চিৎকারকে লক্ষ্য করে। কিছু দূর যাওয়ার পর চোখের সামনে যা দেখতে পেলাম তাতে সর্ব অঙ্গে কাঁপন ধরে গেল। সেই লোক দুটো হালকা অবয়ব চোখে পড়ছিল। তারা নিচু হয়ে বসে আছে। তাদের একজনের হাতে সেই বাচ্চাটির হাত, আরেকজনের হাতে সেই বাচ্চাটির পা, আর পায়ের কাছে বাচ্চাটির শরীর থেকে আলাদা করা মাথাটা পড়ে আছে। তারা খুব তৃপ্তি ভরে বাচ্চাটির হাত পা খেতে লাগলো। তাদের মুখ থেকে এক ধরনের জান্ত উল্লাসিত গো গো জাতীয় আওয়াজ ভেসে আসতেছিল। একটু পাশেই পড়ে আছে জহিরের নিথর দেহ। প্রাণ আছে কিনা ঠিক বোঝা যাচ্ছিল না। এসব দৃশ্য আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। মনে হচ্ছিল দাঁড়িয়ে থেকেই মৃত্যু ঘটে যাবে আমার। আমার নিঃশ্বাস প্রশ্বাসের গভীর আওয়াজে সেই জন্তুগুলো ঘুরে তাকালো আমার দিকে। সে এক অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি, অদ্ভুত ভয়ঙ্কর চেহারা। এখনো দৃষ্টিতে আমার দিকে তাকালো। ভয়ঙ্কর প্রখর সে দৃষ্টি, মুখের সূক্ষ্ম হাসির রেখা। চারিদিকে বাতাসের তাণ্ডব শুরু হলো, যেন গাছগুলো আমারে পালাতে বলতেছে। আর সহ্য করা সম্ভব হলো না। নিঃশব্দে মাটিতে লুটিয়ে পড়লাম। এরপর এরপর আমার আর কিছুই মনে নাই। জ্ঞান ফিরলে নিজের হাসপাতালে দেখতে পাই। আমাকে হাসপাতালে নিয়ে আসেন সেই হুজুরটা। জহিরকে বাঁচানো সম্ভব হয়নি। তাদেরকে আমি কিছুই জানাইনি, শুধু বলেছি ভয়ঙ্কর কিছু ঘটেছিল। হুজুরও আমারে আর কিছু জিজ্ঞাসা করে নাই। এই ঘটনা আর কাউকে বলতেও পারি নাই। আজ আপনাকে বলে স্বস্তি পেলাম। ঘটনাটি শুনতে শুনতে নিঃশ্বাস নিতে ভুলে গেল পরেশ। বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, বড় অদ্ভুত কাহিনী, ঠিক বিশ্বাস হয় না। করিম মিয়া হেসে উঠে বলল, না হইলেই ভালো। এখন অনেক রাত হইছে, আপনার এখন ফেরা উচিত। তার এ কথায় সম্বিত জানালো পরেশ। করিম মিয়া, যাই তাহলে। আপনার সাথে পরে একদিন এই বিষয়ে আরও কথা বলবো। উঠে দাঁড়াতে যাবে এমন সময় পরেশের মোবাইল বেজে উঠল।
অচেনা একটা নাম্বার থেকে কল। কল ধরতেই পরিচিত এক কণ্ঠ বলে উঠল, হ্যালো, হ্যাঁ হ্যালো, বড় বিপদে পড়ে গেছি বাবা, আজকে আর আসতে পারলাম না। ঘটনা হয়েছে কি? ঘটনা কি তার শোনা হলো না তার। পরেশের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। তার বিস্ফোরিত চোখ করিম মিয়ার দিকে তাকিয়ে আছে। করিম মিয়াও ধীরে ধীরে মুখ তুলে তাকালো। মুখে অপার্থিব এক ব্যঙ্গাত্মক হাসি। তীব্র এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে পরেশের দিকে।